প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। পড়তে যাচ্ছি নিক পিরোগের 3 AM উপন্যাসটি তৃতীয় খণ্ডটি। অনুবাদ করেছেন সালমান হক। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। গাড়ির মৃদু আলোতে কনর সুলিভানের চেহারাটা একদম ওই রাতের মতোই লাগছে। তার পরনে এখন একটা জিন্সের প্যান্ট আর ডেটন ইউনিভার্সিটির একটা সোয়েটার। দেখতে একদমই সাধারণ লাগছে তাকে, কিন্তু মোটেও সাধারণ কেউ তিনি নন। এই মুহূর্তে তার চেয়ে ক্ষমতাধর লোক খুব কমই আছে এই পৃথিবীতে। আমার লোকদের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার কোনো ক্ষতি করতে চায়নি ওরা। বুকের উপর লাল হয়ে যাওয়া জায়গাটাতে একবার হাত বুলিয়ে মাথা নাড়লাম। আমি জানি আপনার কাছে সময়ের মূল্য অন্যরকম, তাই সরাসরি কাজের কথায় আসি। আপনাকে জানলাটা দিয়ে সেদিন দেখে বুঝেছিলাম যে কোনো না কোনো একটা ঝামেলা পাকাবেন। তার সাথে চোখাচোখি হতেই আরেকবার সেই রাতের কথা মনে পড়ে গেল। আর ঝামেলা পাকায় যারা, তাদের শেষ পরিণতি হয় কেলি ফ্রেগের মতো। মনে মনে বললাম, আমি মেয়েটাকে খুন করিনি, ঠান্ডা গলায় বলল সে। এর চেয়ে যদি বলতো সে আকাশে উঠতে পারে, সেটা হয়তো আরও বেশি বিশ্বাসযোগ্য মনে হতো আমার কাছে। আমি আস্তে করে হেসে উঠলাম। আপনাকে দোষ দিচ্ছি না আমি, মাথা নাড়তে নাড়তে বলল। আপনার জায়গায় আমিও হলে ভাবতাম খুনটা আমিই করেছি। সে রাতে মেয়েটার চিৎকার, এরপরেই আমাকে দরজা দিয়ে বের হতে দেখা। তারপর আমার মোবাইল ফোনটাও পেয়েছেন আপনি। এতক্ষণে নিশ্চয়ই এটাও খুঁজে বের করেছেন মেয়েটার নাম জেসিকা রেনয়। আমার সাথে তার আগে থেকে যোগাযোগ ছিল। আমি খুব কষ্ট করে মুখটা স্বাভাবিক রাখলাম। আমার বাড়ির দিকে নিশ্চয়ই নজর রেখেছিল ওরা। জেসিকা রেনয়ের সাথে আমার পরিচয় হয় আজ থেকে 6 বছর আগে। আমার ইলেকশন ক্যাম্পেইনে ভলান্টিয়ার হিসেবে যোগ দিয়েছিল মেয়েটা। প্রথম যখন রুমে ঢুকে মেয়েটা, 18 থেকে 50 বছর বয়সী সব পুরুষ মানুষের মাথা ঘুরে গিয়েছিল ওর দিকে তাকিয়ে। আর ওর সাথে শুতে আপনার কতদিন লেগেছিল? বেশি দিন না, ক্যাম্পেইনের 1 মাসের মাথাতেই হবে। একটা হোটেলে উঠেছিলাম আমরা সবাই। এক রাতে মেয়েটা নিজে থেকে আমার রুমে চলে আসে। আমিও না করতে পারিনি। আপনাকে দেখে অবশ্য মনে হয় না আপনি এরকম প্লে বয়, আমি বললাম। গর্ব করার মতন কিছু নয় এটা, অন্যদিকে তাকিয়ে জবাব দিল সে। কিছুটা দুঃখিত মনে হলো তাকে। আর 6 বছর ধরে আপনি ওই সম্পর্কটা চালিয়ে গেছেন? না, ওই একবারই ঘটেছিল। আমাকে নিশ্চয়ই খুব বিভ্রান্ত দেখাচ্ছে। মেয়েটা ওই রাতের ঘটনা গোপনে ভিডিও করেছিল। পরের দিন আমার কাছে এসে $10 লাখ দাবি করে সে। আমি ভ্রু কুঁচকে তার দিকে তাকালাম। টাকাটা দিয়ে দিয়েছিলাম তাকে। এর পরের দিনে টাকাটা নিয়ে উধাও হয়ে যায় সে। ও চাইতেই টাকাটা দিয়ে দিয়েছিলেন? এছাড়া কোনো উপায়ও ছিল না। ভিডিওটা ছড়িয়ে গেলে আমি শেষ হয়ে যেতাম। সে হাসি মুখে টাকাটা নিয়ে চলে গিয়েছিল। এরপর 6 বছর আর তার কোনো খোঁজ আমার জানা ছিল না। 1 মাস আগে একটা ইমেল পাই ওর কাছ থেকে, আরও টাকা দাবি করে সে। এবারও দিয়েছিলেন টাকা? হ্যাঁ, 2 সপ্তাহ আগে। ওর মুখ দেখে মনে হলো না মিথ্যা কথা বলছে। কিন্তু কেলি ফ্রেগ, জেসিকা রেনয় যদি তাকে ব্ল্যাকমেল করেই থাকে, তাহলে সেটা তো মেয়েটাকে খুন করার পেছনে 1 নাম্বার কারণ হিসেবে বিবেচিত হবে। আমি জানি আপনি কি ভাবছেন। মেয়েটাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কথাটাই আমি চিন্তা করব। কারণ আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় হুমকি হলো সে। আর সত্যি কথা বলতে, চিন্তাটা যে আমার মাথায় একদমই উঁকি দেয়নি তা নয়। কিন্তু 6 বছর আগে সে যখন টাকাটা নিয়ে গায়েব হয়ে গেল, তখন আমি ভাবতেই পারিনি সে আবার আমার কাছে টাকা চাইবে। ততদিনে আমি প্রেসিডেন্ট হয়ে গেছি, তাই ভিডিওটা ছড়িয়ে গেলেও পরিস্থিতি সামাল দিয়ে আমার জন্য কষ্টকর হতো না। আচ্ছা, ধরে নিলাম সত্যি কথাই বলছেন, কিন্তু ওই রাতের ঘটনাটার কি ব্যাখ্যা দেবেন আপনি? আমাকে শুরু থেকে খুলে বলবেন কি? হোয়াইট হাউস থেকে ওই গাড়িটা নিয়ে কিভাবে বের হলেন সবার চোখ ফাঁকি দিয়ে? না, প্রায় 3 বছর পরে নিজে ড্রাইভ করেছিলাম সে রাতে, হেসে উত্তর দিল সে। কোনো প্রতিক্রিয়া দেখালাম না। আমি একজন সম্ভাব্য খুনির সামনে বসে আছি।
আর সে গাড়ি চালিয়ে মজা পাক না পাক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার লোকদের বলেছিলাম আমি নিজে একবার ড্রাইভ করে বের হতে চাই, কিন্তু এটার কোনো অফিসিয়াল রেকর্ড থাকবে না। রেড, যে তোমাকে টেজার দিয়ে অজ্ঞান করেছিল, সে সব কিছুর বন্দোবস্ত করে, কিন্তু তার শর্ত ছিল সেও আমার সাথে আসবে। লুকিয়ে আমাকে বের করে গাড়িতে তুলে দেয় সে, কিন্তু 5 মাইল যাওয়ার পর আমি গাড়ি থামিয়ে তাকে নেমে যেতে বলি। সিক্রেট সার্ভিসের অন্য কেউ হলে আমাকে একা ছেড়ে দিত না, কিন্তু রেড আর আমি একে অন্যকে কলেজের সময় থেকে চিনি, একসাথে ফুটবলও খেলেছি আমরা। ভাইয়ের মতনই দেখি আমি ওকে। কিছু না বলে নেমে গিয়েছিল সে। আমি তাকে কথা দিয়েছিলাম 1 ঘন্টা পরেই ওকে পিক করব। তারপরেই টাকাটা নিয়ে জেসিকার বাসায় যাই। আমি জানতামও না ও নিজের নাম বদলে ক্যালি ফ্রেগ রেখেছে এখন। আমি ওকে টাকাটা দিয়ে দিই। এবার 20 লাখ চেয়েছিল সে। টাকাটা নেয়ার পর সে আমাকে চুমু খাওয়ার জন্য এগিয়ে আসে, কিন্তু আমি ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেই। আর তখনই চিৎকার করে ওঠে সে। মুখটা চেপে ধরে চুপ করতে বলে ওকে। এরপরই সেখান থেকে বের হয়ে যাই। আপনার ফোনটা? আমি ভেবেছিলাম এবার টাকা লেনদেন করার সময় গোপনে পুরো কথোপকথন রেকর্ড করে রাখব, কিন্তু জেসিকা অনেক চালাক মেয়ে, ও ধরে ফেলেছিল ব্যাপারটা। ফোনটাও রেখে দিয়েছিল। তো আপনি বলতে চাচ্ছেন এরপর আপনি চলে গেলেন আর অন্য কেউ এসে ওকে গলা টিপে মেরে রেখে গেছে? হ্যাঁ, কাজটা যেই করে থাকুক, সাথে করে $20 লাখ নিয়ে গেছে। 3:50-এর সময় প্রেসিডেন্ট আমাকে আমার বাসা থেকে 5 ব্লক দূরে নামিয়ে দিলেন। তো আপনি খুন না করলে খুনটা কে করলো মেয়েটাকে? দরজা খুলতে খুলতে জিজ্ঞেস করলাম। মাথাটা এদিক ওদিক নাড়লেন কেবল তিনি। এই প্রশ্নটার উত্তর নেই তার কাছেও। ক্লেমেনরা তাদের আগের বাসায় ফেরত এসেছে কিনা বুঝতে পারছি না, কিন্তু সেটা একটু পরেই বোঝা যাবে। পাশের বাগান থেকে একটা ভারী পাথর হাতে তুলে নিলাম। ভালোই ওজন হবে পাথরটার, মনে হচ্ছে কাজে দেবে। আমার প্ল্যান হলো ভারী পাথরটা দিয়ে আঘাত করে কাঁচের দরজাটার বাইরে যে তালাটা লাগানো আছে সেটা ভেঙে ফেলা। বাড়ি দেওয়ার জন্য পাথরটা মাথার উপর তুললাম। মিয়াও। নিচের দিকে তাকালাম। আমার এই অভিযানে ল্যাসিকে সাথে করে নিয়ে এসেছি এই আশায় ও হয়তো গন্ধ শুকে এমন কিছু খুঁজে পাবে যা পুলিশি তল্লাশির সময় ধরা পড়েনি। আমি জানি এই প্ল্যানটা ফালতু, কিন্তু এর থেকে ভালো কিছু আছে তোর কাছে? মিয়াও। সত্যি? মিয়াও। তা আগে বলিসনি কেন? ব্যাটা কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো, তারপর আমাকে বাগানের একদম পেছন দিকে একটা ফুলের টবের সামনে নিয়ে গেল। মাটিগুলো কেমন যেন আলগা হয়ে আছে। আমি মাটির ভেতরে হাত ঢোকাতেই জিনিসটা আমার ঠেকল। একটা চাবি। সাবাস ওয়াটসন। মিয়াও। না, তুই না, আমি শার্লক। 10 সেকেন্ডের ভেতরে আমরা ভেতরে ঢুকে গেলাম। এখন বাজে 3:10। টিভি রিমোটটা এখনো আগের জায়গাতেই আছে। এর মানে ক্লেম্যানরা এখনো সপরিবারে ফ্লোরিডাতে ছুটি কাটাতে ব্যস্ত। পুলিশের লোকজনও মনে হয় তল্লাশির পর সবকিছু আবার আগের জায়গায় ঠিকমতো রেখে দিয়েছে। ফ্রিজ থেকে 2টো পনিরের টুকরো বের করে মুখে পুরে দিলাম। কয়েকটা পশু খাবারের ব্যাগও রাখা আছে। ওখান থেকে 2টো বের করে ল্যাসিকে দিলাম। ব্যাটা একেবারে গিলে ফেললো খাবারগুলো। কিরে, তুই তো ঠিকমতো চাবালিও না। মিয়াও। না, এখন আরও দিলে তোর খিদে নষ্ট হয়ে যাবে। মিয়াও। আচ্ছা, তুই কোনো কিছু খুঁজে পেলে তোকে আরও 2টো দেব, যা। মিয়াও। 7টা? না না, 3টা। মিয়াও। 4টা, এর থেকে একটাও বেশি না। মিয়াও। আচ্ছা যা, 5টা। ব্যাটা লাফ দিয়ে টেবিলটা থেকে নেমে অন্য ঘরগুলোর দিকে হাঁটা দিল। প্রেসিডেন্ট যদিও ওই রাতের ঘটনাগুলো ব্যাখ্যা দিয়েছে, কিন্তু আমি এখনও এটা পুরোপুরি বিশ্বাস করতে পারছি না সে খুনটার সাথে জড়িত নয়। তবে সে আমাকে কিছুটা হলেও বিভ্রান্ত করে দিয়েছে, এটা স্বীকার করতেই হবে। না হলে আমাকে এই মুহূর্তে এখানে পাওয়া যেত না। যদি প্রেসিডেন্ট আসলেও খুনটা না করে থাকে,
তাহলে তো অন্য কেউ একজন নিশ্চয়ই জানতো তিনি ওই রাতে বাসায় আসবেন। আমি আশায় আছি সেই ব্যক্তি হয়তো ভুল করে কোনো সূত্র পেছনে ফেলে রেখে গেছে, যেটা আমার চোখে পড়বে। লিভিং রুমের দেয়ালে ঝোলানো ছবিগুলোর দেখতে দেখতেই 5 মিনিট চলে গেল। ক্লেমেনদের বয়স 60-65 হবে। একটা ছেলে আর একটা মেয়ে আছে তাদের, আর 4জন নাতি নাতনির ছবিও দেখা যাচ্ছে। এখানে আর কিছু না পেয়ে মাস্টার বেডরুমটাতে চলে গেলাম। এখানেও সব আগের মতোই আছে। জেসিকা যে এখানে গত 3 মাস ধরে থাকতো তার কোনো চিহ্নই নেই। ক্লজেটের কাপড়গুলো দেখে মনে হচ্ছে সেগুলো ক্লেমেনদের। আচ্ছা, ওরা মেয়েটাকে বাসা ভাড়া দেওয়ার সময় কি এমন দেখেছিল যে নির্দ্বিধায় বাসা ভাড়া দিয়ে দিল, তাও তাদের সব জিনিসপত্র ভেতরে থাকা অবস্থাতেই? অবশ্য রে এটা বলেছিল ভাড়াটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি পাচ্ছিল তারা। তবুও মেয়েটা নিশ্চয়ই প্রেসিডেন্টের উপর যে জাদু চালিয়েছিল তার কিছুটা ঝলক এই বুড়ো বুড়িকেও দেখিয়েছিল। ক্লজেটের নিচের 3টা ড্রয়ার জেসিকার। তার কাপড় চোপড়গুলো উল্টে পাল্টে দেখলাম। একটা ড্রয়ারে তার শার্ট আর জিন্সের প্যান্টগুলো ভাঁজ করে রাখা। আমি জিন্সের পকেটগুলোতে হাত ঢুকিয়ে দেখতে লাগলাম। 5 নম্বর প্যান্টার পকেটে একটা কাগজের টুকরো খুঁজে পেলাম, একটা রসিদ ভাঁজ করা। রসিদের উপর লেখা বেস্ট পন শপ। এটা একটা পুরনো জিনিসপত্র বেচা কেনার দোকান। জেসিকা তাদের কাছে $1200 কিছু বিক্রি করেছিল। মিয়াও। দেরি করে ফেলেছিস তুই, আমি পেয়ে গেছি এটা আগে। মিয়াও। আচ্ছা আচ্ছা, ওকে আরও 2টা স্লাইস দিলাম। মিয়াও। ওয়েলকাম। 5 মিনিটের মধ্যে বাসায় ফিরে গেলাম আমরা। এটা এখানেই বাম দিকে কোথাও, ওই নিয়ন সাইনটার নিচে দোকানটা না? বাবা জিজ্ঞেস করলেন। বেস্ট পন শপ। দোকানটা ওয়াশিংটন ডিসির সবচেয়ে ঘিঞ্জি এলাকাগুলোর একটায়। আমার বাসা থেকে এখানে আসতে প্রায় 35 মিনিটের মতো লেগেছে। আমি গাড়িতেই খেয়ে নিয়েছি। পেছনের সিটে ল্যাসি আর মারডক বসা। বাবা যখন মাঝরাতের দিকে আমার বাসায় ঢোকেন তখন নাকি ল্যাসি জেগেই ছিল। মারডক আর ল্যাসির প্রথম মোলাকাতটা অবশ্য সুবিধা ছিল না, কারণ মারডক আগে কখনো বিড়াল দেখেনি, তাই ঢুকে ল্যাসিকে তাড়া করতে শুরু করল। ওদের দুজনের হুটোপুটিতে নিচের তলা থেকে লোক উঠে এসেছিল। বাবা তাদের বুঝিয়ে সুঝিয়ে আবার নিচে পাঠিয়ে দেন। ওই সময় হঠাৎ করে নাকি মারডক চুপ করে যায়। বাবা ঢুকে দৃশ্যটা দেখে অবাক না হয়ে পারেন না। দেখেন ল্যাসি তার খাবারের প্যাকেটগুলোর একটা মারডকের সামনে ফেলে দিয়েছে আর গর্ধপটা সেটা থেকে খাচ্ছে। এরপরেই দুজনে বন্ধু হয়ে যায়। 2 ঘন্টা পরে আমি যখন ঘুম থেকে উঠি তখন লিভিং রুমে গিয়ে দেখি দুজনেই ঘুম। মারডকের বড় একটা থাবা ল্যাসির উপর রাখা। ভুলে যাস না তুই আমার সাথে থাকিস, পেছনে ঘুরে বললাম। ল্যাসি এখন মারডকের পেটের উপর আরামসে হেলান দিয়ে বসে আছে। মিয়াও। না, একসাথে দুজন বেস্ট ফ্রেন্ড থাকা চলবে না তোর। তুমি ঠিক আছো? বাবা জিজ্ঞেস করলেন। আমি তার কথার উত্তর না দিয়ে দোকানটার দিকে ইঙ্গিত করলাম। তুমি কি নিশ্চিত ওটা এখন খোলা? রসিদে লেখা আছে দোকানটা 24 ঘন্টায় খোলা থাকে। দোকানের বাইরে কয়েকটা লোক দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের দেখে বেশি সুবিধার মনে হলো না। আমি সাথে আসবো তোমার? ওদের দিক থেকে চোখ না সরিয়ে জিজ্ঞেস করলেন বাবা। না, আপনি গাড়িতেই থাকেন। আমি গাড়ি থেকে নেমে পড়লাম। এমন ভাব দেখালাম যেন আমার পকেটে কোনো কিছু নেই। লোকগুলোকে পাশ কাটিয়ে দোকানের দরজাটা দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। কাউন্টারের পেছনে লম্বা চুলো একটা লোক দাঁড়িয়ে, চুলগুলো আবার উঁচু করে ঝুঁটি করে রাখা হয়েছে। জায়গাটার সাথে তাকে একেবারে মানিয়ে গেছে। কি করতে পারি আপনার জন্যে? আমাকে সামনে এগোতে দেখে জিজ্ঞেস করল সে। আমি পকেট থেকে রসিদটা বের করে তার হাতে দিলাম। আমার গার্লফ্রেন্ড এই জিনিসটা এখানে বিক্রি করে দিয়েছিল, আমি সেটা আবার কিনতে চাচ্ছি এখন। আমার মুখের দিকে একবার তাকিয়ে রসিদটার দিকে মনোযোগ দিল সে। কাগজটার এক কোণায় একটা কোড লেখা। আমার কোনো ধারণাই নেই জিনিসটা কি,
যে কোনো কিছু হতে পারে। আমি শুধু আশায় আছি যে জিনিসটা কোনো না কোনোভাবে খুনের সাথে জড়িত। যে জেসিকাকে শুধু খুনই করেনি, $20 লাখ চুরি করে নিয়ে গেছে। আমাকে একটু দেখতে দিন। এই বলে সে কাউন্টারের নিচের তাকে দেখতে লাগলো। আপনার ভাগ্য ভালো বলতে হবে, জিনিসটা এখনো এখানেই আছে। এই বলে সে একটা ঘড়ি বের করে কাউন্টারের উপর রাখল। ঘড়িটা রূপালি, সাথে চামড়ার বেল্ট। দেখেই বোঝা যায় জিনিসটা দামি। সুন্দর ঘড়ি, লোকটা বলল। আমি মাথা নাড়লাম। এটাই চাইছিলেন আপনি? হ্যাঁ, এটাই। যে মেয়ে এটা বিক্রি করেছিল তার কিছু কথা মনে আছে আপনার? আমি তখন এখানে ছিলাম না, জন ডিউটিতে ছিল সে সময়। আর সেই আমাকে বলেছিল এক সুন্দরী এসে নাকি এই ঘড়িটার জন্য $10,000 দাম হাঁকে। কি মনে হয় আপনার? সেই মেয়েটার কথাই তো বলছিলেন আগে। আমি মাথা নেড়ে সায় দিলাম, কিন্তু মনে মনে জেসিকার ব্যাপারটা নিয়ে ভাবতে লাগলাম। সে $10,000 দাম চেয়ে এসে সে $1,200 বিক্রি করে দেয় ঘড়িটা। টাকাগুলো নিশ্চয়ই খুব দরকার ছিল তার। আমাকে কত দিতে হবে জিজ্ঞেস করলাম। আপনি কত দিতে চান? 3,000। সে একটা হাসি দিয়ে বলল, যে ঘড়িটার দাম নাকি এখন এর প্রায় 3 গুণ। 3,500। আবার হাসি দিল সে। 4। এবার হাসিটা একটু কম। 4.5। মুখ দেখে মনে হলো প্রায় রাজি হয়ে যাবে। 5। আচ্ছা। আমি নোটগুলো তাকে দিয়ে দিলাম। সে ঘড়িটা প্যাকেটে ভরে আমার দিকে এগিয়ে দিল। ঠিক এই সময় আমার মনে হলো ঘড়িটা হয়তো ক্লেমেন্ট বুড়োটারও হতে পারে। পকেটে ঘড়িটা রেখে দোকান থেকে বেরিয়ে সোজা গাড়িতে গিয়ে উঠে পড়লাম। পেয়েছো জিনিসটা? বাবা জিজ্ঞেস করলেন। হ্যাঁ বলে ল্যাসির দিকে তাকালাম। তোকে নিয়ে গেলে পারতাম, আরো ভালো দামাদামি করতে পারতি তুই। ওই ব্যাটা আমাকে ছিলে দিয়েছে। মিয়াও। না, তুই গেলে $50 উদ্ধার করে আনতে পারতি না। বাবা দেখতে চাইল ঘড়িটা, কিন্তু বাইরের লোকগুলো এখনো আমাদের দিকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি চলেন এখান থেকে এখন, পরে দেখাচ্ছি। ঘড়িতে বাজে 3:53। 5 মিনিট পরে অন্য এলাকার রাস্তায় এসে বাবা গাড়িটা থামালে তাকে দেখালাম ঘড়িটা। বাহ, সুন্দর ঘড়ি, তিনি বললেন। কিন্তু তখন আমি ব্যস্ত ঘড়িটার পেছন দিকে খোদাই করা লেখাগুলো পড়তে। আদরের রিস্কিকে, তোমার স্বপ্নগুলো যেন সত্যি হয়, বাবা ও মা। জোরে জোরে পড়লাম আমি। শুনে বাবার ভ্রুগুলো কপালে উঠে গেল। কি? আমার মনে হয় আমি জানি ঘড়িটা কার। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। তিনি বললেন, রিস্কি আসলে লোকটার ডাক নাম। আসল নামটা বললেন, রিকি সুলিভান, প্রেসিডেন্টের ছেলে। কয়েক বছর আগে একবার আমি যখন ওই গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলাম, বাবা চেষ্টা করেছিলেন আমাকে ওই অবস্থাতেই আমার অ্যাপার্টমেন্টে পৌঁছে দেওয়ার, কিন্তু খুব সহজ ছিল না কাজটা। উপরে উঠতে উঠতে দুবার আমাকে শুদ্ধই পড়ে গিয়েছিলেন। আর আমার নিচের তলার প্রতিবেশী পুলিশে ফোন দিয়েছিল এই ভেবে তিনি আমার মৃতদেহ লুকিয়ে রাখছেন ওখানে। এরপর থেকে আমি কখনো গাড়িতে ঘুমিয়ে পড়লে বাবা আমাকে ওখানেই রেখে দেন, আর গাড়ির সিটটা নিচু করে দিয়ে আমার গায়ে একটা কম্বল দিয়ে দেন যাতে ঠিকমতো ঘুমাতে পারি। আমার মনে হয় প্রতি ঘন্টায় ঘন্টায় এসে একবার আমাকে দেখেও যান। 3টার একটু পর ঘুম থেকে উঠে আমি অ্যাপার্টমেন্টে গিয়ে দেখি বাবা, ল্যাসি আর মার্ডক 3জনই আমার বিছানায় শুয়ে আছে জড়াজড়ি করে। ল্যাসি আর মার্ডক আমাকে দেখেই উঠে এলো। খিরে, কাল ঠিকমতো মজা করেছিস তো দুজন মিলে? দুজনকে আদর করে জিজ্ঞেস করলাম। জবাবে দুজনেই চেটে দিল আমাকে একবার করে। মজা করবে না আবার? দুজনের ভাব দেখলে মনে হয় যেন ছোটকালে হারিয়ে যাওয়া 2 ভাই। বাবা ওদের হয়ে জবাব দিলেন। আপনি কি থাকবেন আজকে জিজ্ঞেস করলাম বাবাকে। না, চলে যাব, কাল কিছু জরুরি কাজ পড়ে গেছে। বুধবার আসবেন তো আবার? অবশ্যই। ঘড়িটা নিয়ে কি করবে কি ঠিক করেছ?
এখনো জানি না, একটু খোঁজ খবর নিয়ে দেখি। প্রেসিডেন্টের ছেলে যদি কোনোভাবে এর সাথে জড়িত থাকে তাহলে অবশ্যই এর শেষ দেখে ছাড়বো আমি। কাল রাতে ঘুমিয়ে পড়ার আগেই বাবা আমাকে রিকি সুলিভান সম্পর্কে যা যা জানেন সব খুলে বললেন। প্রেসিডেন্টের এই একমাত্র ছেলের স্বভাব চরিত্র হলিউডের কোনো নায়কের চেয়ে কোনো অংশে কম নয়। কনর সুলিভান যখন গভর্নর ছিল তখনও বেশ কয়েকবার উশৃঙ্খল জীবনযাপনের খবর এসেছিল রিকির, যদিও কখনো গ্রেফতার হয়নি সে। দুইটা জিনিস খুব পছন্দ তার, দামি গাড়ি আর সুন্দরী নারী। আর তার বাবা প্রেসিডেন্ট হওয়ার পর এই দুটো জিনিসের প্রতি তার আকর্ষণ আরও বেড়েছে বলতে হবে। সঙ্গত কারণেই তাকে তুলনা করা হয় ইংল্যান্ডের প্রিন্স হ্যারির সাথে, আর দুজন আসলেও বন্ধু ছিল। তবে গত 1 বছর ধরে বড় ধরনের কোনো খবরে আসেনি সে। জর্জটাউন ল কলেজে তার 2য় বছর নিয়ে ব্যস্ত থাকার কথা এখন। আরেকটা জিনিস কালকে বলতে ভুলে গেছি তোমাকে, প্রেসিডেন্টের ছেলে সম্পর্কে। তার একটু জুয়ার নেশা আছে, বাবা বললেন। আমি মাথা নাড়লাম। 2 বছর আগে খবর আসে জুয়ায় প্রায় $80,000 হেরে গলা পর্যন্ত ধার দেনায় ডুবে আছে সে। আর তুমি বলছিলে মেয়েটার বাসা থেকে নাকি $20 লাখ হারিয়ে গেছে। ব্যাপারটা আমার মাথায়ও ঘুরছিল। আমার মনে হয় আপনি যেটা বলতে চাচ্ছেন তাতে যুক্তি আছে। যাই হোক, আমার এখন যাওয়া উচিত। এই বলে উঠে দরজার দিকে এগোতে শুরু করলেন তিনি। মার্ডোকও পিছু নিল, যদিও ব্যাটার চেহারা দেখে মনে হচ্ছে না বিন্দুমাত্র যাওয়ার ইচ্ছা আছে। ল্যাসি, তোর বন্ধুকে বিদায় জানা এখন, এই বলে কোলে তুলে নিলাম ওকে। মিয়াও। না, ও থাকবে না। মিয়াও। কারণ তোদের একা ছেড়ে দিলে বাসাটার অবস্থা 12টা বাজিয়ে দিবি লাফালাফি করে। মিয়াও। আর ও 2 দিন পরেই আবার আসবে, যখন যত ইচ্ছা মজা করিস। মিয়াও। পিৎজা? আচ্ছা, সেটা দেখা যাবে। বাবা মার্ডোকের কলার ধরে টানতে টানতে নিয়ে গেল। দরজাটা বন্ধ করে দিলাম। একটু পর নিচ থেকেও মার্ডোকের গলার আওয়াজ শুনতে পেলাম। আজকে ওকে গাড়িতে তুলতে বেশ কষ্ট হবে বাবার। আমি আর ল্যাসি খেতে বসবো, ঠিক এই সময়ে কে যেন আমার দরজায় নক করল। এখন বাজে 3:11। দরজার লুকিং গ্লাস দিয়ে বাইরে উকি দিলাম। ভেবেছিলাম বাবাই হয়তো ফেরত এসেছে কিছু নিতে। দরজাটা খুলে দিলাম। আপনার সমস্যাটা কি মিস্টার বেন্স? আপনাকেও শুভেচ্ছা ডিটেকটিভ রে। ঝড়ের বেগে ভেতরে ঢুকল সে। দেখেই বোঝা যাচ্ছে রেগে আছে। কালো রঙের একটা টি শার্ট আর একটা জিন্সে অসাধারণ লাগছে তাকে। রেগে যাওয়াতে আরও বেশি যেন সুন্দর দেখাচ্ছে তাকে। এফবিআইয়ের কাছে যাওয়ার কি দরকার ছিল আপনার? ওই একই স্বরে জিজ্ঞেস করল সে। এফবিআই? সে আমার দিকে এমনভাবে তাকালো যেন কিছু চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেছি আমি। আমি জানি না আপনি কি বলছেন। সত্যি জানেন না? ভ্রুজোড়া কপালে উঠিয়ে জিজ্ঞেস করল। না, কাল সকালে, বলে একটু থামল রে। কাল সকালে ওরা প্রেসিডেন্টকে খুনের দায়ে গ্রেফতার করবে। কি? কেলি ফ্রেগের আসল নাম কেলি ফ্রেগ না। আমি এমন ভাব ধরলাম যেন খুব অবাক হয়ে গেছি কথাটা শুনে। চোখ বড় করে মুখ হাঁ করে তার দিকে তাকিয়ে থাকলাম, যেন ভাষা হারিয়ে ফেলেছি। অজ্ঞাত পরিচয়ের কে যেন এফবিআইকে ফোন করে বলেছে নাম বদলে ফেলার আগে কেলির আসল নাম ছিল জেসিকা রেনয়, আর সে নাকি প্রেসিডেন্টের গভর্নর নির্বাচনের সময় ভার্জিনিয়ায় তার সাথে কাজ করত। এটাও বলেছে প্রেসিডেন্টকে ওই রাতে জেসিকার বাসা থেকে বের হয়ে যেতে দেখেছে সে। আমার দিকে এমনভাবে তাকালো রে যেন সব দোষ আমার। সেটার যেই হোক না কেন আমি না, নিশ্চিত করলাম তাকে। কিন্তু এফবিআই যা বলেছে আমার কাছে কিন্তু মনে হচ্ছে আরও তথ্য আছে ওদের কাছে। আসলেও আছে, বলে জোরে একবার শ্বাস নিল সে। কনর সুলিভান যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয় রুটিন কিছু চেক আপের মধ্যে দিয়ে যেতে হয় তাকে। এর মধ্যে একটা হলো তার ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা। পুলিশের ডেটাবেজে এটা নেই অবশ্য, কিন্তু এফবিআইয়ের কাছে আছে ঠিকই। তারা জেসিকার বিছানায় পাওয়া কিছু চুলের সাথে মিলিয়ে দেখে সেটা 100% মিল পাওয়া গেছে রেজাল্টে।
এবার আমাকে আর বিস্ময় গোপন করতে হলো না। একটা সৌজন্য ফোন অবশ্য দিয়েছিল তারা আমাদের ক্যাপ্টেনের কাছে, কারণ খুনের তদন্তের দায়িত্ব আসলে আমাদের হোমিসাইড ডিপার্টমেন্টেরই। আপনাদের ক্যাপ্টেন কি বললেন জবাবে? কি আর বলবে সে, ইতিহাসের সবচেয়ে বড় গ্রেফতারের সুযোগটা হাত ফসকে বেরিয়ে গেছে তার। আমাকে আর ক্যালকে ডেকে যখন সব খুলে বললেন তিনি, অবস্থা বিশেষ সুবিধার বলে মনে হচ্ছিল না। ক্যালের চেহারাটা নিশ্চয়ই দেখার মতো হয়েছিল। ও ব্যাটা তো শুরু থেকে আমাকেই দোষী বলে মনে করে আসছিল। সে এখনো ভাবছে এসব গাঁজাখুরি গপ্প ছাড়া আর কিছু না। এটা প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানোর একটা ডেমোক্র্যাটদের চাল মাত্র। গাধা। দুজনেই চুপ করে গেলাম কিছু সময়ের জন্যে। তার মাথায়ও নিশ্চয়ই একই জিনিস ঘুরছে আমার মতো। প্রেসিডেন্টের গ্রেফতার হওয়ার ঘটনাটা 9/11-এর পরে এ যাবৎকালের সবচেয়ে বড় খবর হতে যাচ্ছে। মিডিয়া লুফে নেবে এটা। তার সাথে আমার কথা হয়েছে, বললাম। কার সাথে? প্রেসিডেন্টের। তাই না? কনর সুলিভানের সাথে আপনার কথা হয়েছে, এটাও বিশ্বাস করতে হবে আমাকে। আসলেও হয়েছে, 2 রাত আগে। খুলে বলুন তো সব, কিচ্ছু বাদ দেবেন না। সবকিছুই শুরু থেকে আবার বললাম তাকে, একদম শুরু থেকে। তো ল্যাসি আসলে আমার নিজের বিড়াল না, মানে এখন আমার, কিন্তু আগে ওর মালিক ছিল জেসিকা রেনয়। এইটুকু বলে থামলাম। এরপরে 10 মিনিটে গত কয়েক রাতের ঘটনা খুলে বললাম তাকে। তো জেসিকা আসলে প্রেসিডেন্টকে ব্ল্যাকমেইল করছিল? তাই তো বললেন তিনি। আর ওই ভিডিও টেপটা কোথাও ফাঁস হয়ে যায়নি? আমার তো মনে হয় যদি ওরকম রগরগে একটা ভিডিও ফাঁস হয়ে যেত তাহলে মঙ্গল গ্রহের লোকজনও জানতো ওটার কথা। তা প্রেসিডেন্টের ঘটনার সাথে জেসিকার বাসায় যাওয়ার কথা স্বীকার করেছেন। এরপর তিনি ব্ল্যাকমেইলের টাকাগুলো জেসিকাকে দিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। তারপরে অন্য কেউ এসে মেয়েটাকে মেরে টাকাগুলো নিয়ে পালিয়ে যায়, তাই তো? রে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। এই অন্য কেউটা প্রেসিডেন্টের ছেলেও হতে পারে, মনে মনে বললাম। মেয়েটার সাথে যে প্রেসিডেন্টের ছেলের যোগাযোগ ছিল এর প্রমাণ তো পেয়েছি আমি, কিন্তু মুখে এসব কথা কিছু বললাম না। হয়তো এই সবই গাঁজাখুরি কাহিনী, প্রেসিডেন্টই আসল খুনি, বললাম তাকে। আপনার কি আসলে মনে হয় প্রেসিডেন্টই খুনটা করেছে? সত্যি কথাটা বলুন। প্রেসিডেন্টের সাথে দেখা হওয়ার রাতটার কথা আবার চিন্তা করলাম। ওনাকে দেখে সত্যি মনে হচ্ছিল সত্যি কথাই বলছিলেন। না, সে সত্যি কথাই বলছিল। জবাবে জোরে একটা নিঃশ্বাস ফেলল রে। আমার কি হলো জানি না, হঠাৎ করে রের হাতটা ধরে ফেললাম। সে আমার হাতের দিকে একবার তাকিয়ে আমার চোখের দিকে তাকালো। ওই বাদামি চোখজোড়া কি চিন্তা করছে আমি জানি না, কিন্তু জানতে চাই। 1 কাপ কফি খেয়ে যান। এই রাত 3:30টায়? হেসে ফেলল সে। এখন আমার ঘুমানো উচিত, কালকের দিনটা যা হবে না। ল্যাসি লাফ দিয়ে টেবিল থেকে নেমে এসে রের পায়ে মুখ ঘষতে লাগল। রে ঝুঁকে ল্যাসিকে আদর করে দরজার দিকে হাঁটা দিল। আপনি কি নির্বাচনে ওনাকে ভোট দিয়েছিলেন? জিজ্ঞেস করলাম। জবাব না দিয়ে আমার দিকে দুষ্ট একটা হাসি দিল শুধু সে। কফিটা পাওনা রইল। চোখ খোলার 10 সেকেন্ডের মধ্যে ল্যাপটপ চালু করে ইন্টারনেটে বসে গেলাম। প্রেসিডেন্ট গ্রেফতার, খুনের দায়ে প্রেসিডেন্ট গ্রেফতার, প্রেসিডেন্ট সুলিভান একজন খুনি, মার্ডার গেট। এ তো শুধু কয়েকটা শিরোনামের নমুনা, পুরো ইন্টারনেট ছেয়ে গেছে প্রেসিডেন্টের গ্রেফতারের খবরে। একটা ভিডিওতে ক্লিক করে দেখলাম প্রেসিডেন্টকে গ্রেফতার করে গাড়িতে ওঠানো হচ্ছে। অন্তত 15 জন এফবিআই এজেন্ট তাকে ঘিরে রেখেছে। আরেক জায়গায় দেখলাম এফবিআই প্রধান সংবাদ সম্মেলন করে প্রেসিডেন্টের গ্রেফতার হওয়ার কথাটা জানাচ্ছে। তাকে দেখে সভাপতি খুব খুশি মনে হলো, কারণ বর্তমান সরকারের ঘোর বিরোধী সে। বারবার এটাও বলছে কেউই আইনের ঊর্ধ্বে নয়, স্বয়ং প্রেসিডেন্টও। টিভির টকশোগুলোও জমে উঠেছে এই খবর নিয়ে। ওয়াটারগেট কেলেঙ্কারির পর এটাই সবচেয়ে বড় ধরনের কেলেঙ্কারি মিডিয়ার মতে। আর সচরাচর তো কোনো প্রেসিডেন্ট খুনের দায়ে গ্রেফতারও হন না। সেনেট, হাউস জরুরি বৈঠক ডেকেছে।
হোয়াইট হাউস থেকেও জরুরি বিবৃতি এসেছে এ নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য যে একজন সাধারণ নাগরিক জেসিকা রেনোয়ারের খুনের অভিযোগের প্রধান সন্দেহভাজন হিসেবে প্রেসিডেন্টকে গ্রেফতার করা হয়েছে। মোদ্দা কথা, প্রেসিডেন্ট এখনও পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি, কিন্তু পায়ের নিচের মাটিটা বেশ নড়বড়ে এখন তার। তোর কি মনে হয় রে, প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বাধ্য করবে না তো? জবাবে ল্যাসি মাথাটা একদিকে কাত করে আমার দিকে তাকিয়ে থাকলো। দেখে মনে হলো যেন ভেবে দেখছে ব্যাপারটা মনে মনে। মিয়াও। কি, ওকে শুলে চড়ানো উচিত? মিয়াও। হাত দুটো কেটে ফেলবে? মিয়াও। বুঝতে পারছি, আজ থেকে তোর গেম অফ থ্রোনস দেখা বন্ধ। ফ্রিজ থেকে কিছু খাবার বের করে নিয়ে এসে আবার ল্যাপটপের সামনে বসে গেলাম। রিকি সুলিভান লিখে গুগলে সার্চ দিলাম। বাবা আমাকে রিকি সুলিভান সম্পর্কে যা যা জানিয়েছিলেন তার বেশি খুব কমই আছে ইন্টারনেটে। রিকি সুলিভান সম্পর্কে সর্বশেষ আপডেটটা দেখলাম 12 ঘন্টা আগে। ছুটি কাটাতে ব্যস্ত এখন সে। আপডেটটা পুরোপুরি পড়ে বাবাকে ফোন দিলাম। গাড়ি নিয়ে এখানে এসে পড়েন এখনই, লাস ভেগাস যাচ্ছি আমরা। গাড়িতে করে আলেকজান্ড্রিয়া থেকে লাস ভেগাস যেতে প্রায় 34 ঘন্টার মতো লাগার কথা। আমার যখন ঘুম ভাঙল তখন দেখি আমরা কলোরাডো পার হচ্ছি। ঘুম ভাঙল তাহলে? বাবা রাস্তা থেকে চোখ না সরিয়ে বললেন। হালকা মাথা নেড়ে জবাব দিয়ে পেছনে তাকালাম। কি রে, কি খবর তোদের? ল্যাসি আবারও মার্ডকের পেটের উপর বসে আছে। ব্যাটা লাফ দিয়ে একবার আমার কোলে এসে আমার মুখটা সুন্দর মতো চেটে দিয়ে আবার আগের জায়গায় ফিরে গেল। মার্ডকও মনে হলো বেশ খুশি ব্যাপারটা নিয়ে। 1 ঘন্টার জন্যে গাড়ি চালাবে নাকি? বাবা জিজ্ঞেস করলেন। অবশ্যই। একটু পরেই আমরা জায়গা অদল বদল করে নিলাম। 3 মাইল যেতে না যেতেই তিনি ঘুমিয়ে পড়লেন। গাড়ি চালানো অবস্থাতেই ফোনটা বের করে ইন্টারনেট চালু করলাম। কিছুক্ষণের মধ্যে যা খুঁজছিলাম তা পেয়ে গেলাম। কনর সুলিভানের একটা ভিডিও, তার হোয়াইট হাউসের অফিসে সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশ্যে কথা বলছেন তিনি। প্রিয় দেশবাসী, এই মুহূর্তে আমি আপনাদের সামনে এসেছি একজন প্রেসিডেন্ট হিসেবে নয়, বরং একজন সাধারণ নাগরিক হিসেবে। এই বলে কিছুক্ষণ থামলেন তিনি। আমাকে একটি ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত করার প্রচেষ্টা চলছে। আমার বিরুদ্ধে ভুল অভিযোগ আনা হয়েছে, কিন্তু এই দেশের বিচার ব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা আছে। আমি এও জানি শেষ পর্যন্ত আমি নির্দোষ প্রমাণিত হব। বরং এই বিষয়ে আমি গর্বিত যে আমাকে তদন্তের খাতিরে গ্রেফতার করা হয়েছে। আরেকবার প্রমাণিত হলো এ দেশে কেউই আইনের ঊর্ধ্বে নয়। আশা করি আপনারা খুব তাড়াতাড়ি সত্যটা জানতে পারবেন। ঈশ্বর আমাদের জাতির মঙ্গল করুন। খারাপ বলেনি কিন্তু। খুব বেশিক্ষণ মনে হয় না হাজতে থাকবে সে। একদিন পুরো হওয়ার আগেই জামিন হয়ে যাবে তার। আমার দেখার বিষয় এটা ছিল না। আমি খেয়াল করছিলাম সংবাদ সম্মেলনের সময় তার পেছনে কে কে আছেন। তার স্ত্রীকে দেখতে পেলাম, কিন্তু ছেলেকে কোথাও দেখলাম না। যাক, এটাই দরকার আমার। ফোনটা রেখে দিয়ে পুরোপুরি রাস্তায় মনোনিবেশ করলাম এবার। পাহাড় আগেও দেখেছি, কিন্তু এরকম সুন্দর চাঁদের আলোতে বরফাচ্ছন্ন পাহাড়ের চূড়া দেখিনি আগে। স্বর্গীয় দৃশ্য। 3:58 সময় গাড়িটা রাস্তার পাশে রেখে বাবাকে ডেকে তুললাম। বাবা ড্রাইভিং সিটে বসলেন আর আমি আগের জায়গায় ফিরে গেলাম। পরের বার একেবারে লাস ভেগাসের ঝলমলে আলোয় ঘুম ভাঙবে আমার। লাস ভেগাসে 122টা ক্যাসিনো, 874টা নাইট ক্লাব, 2000-এর ওপরে রেস্টুরেন্ট আর প্রায় 50টার উপর স্ট্রিপ ক্লাব আছে। কোনো কিছুই রাত 4টার আগে বন্ধ হয় না। আর রিকি সুলিভান এই মুহূর্তে যে কোনো একটাতে থাকতে পারে। তাও যদি এই পরিস্থিতিতে সাংবাদিকদের হাত থেকে বাঁচতে আত্মগোপনে না গিয়ে থাকে সে। প্রায় 6 ঘন্টা আর $300 খরচ করার পর বাবা অবশেষে রিকি আর তার কিছু বন্ধুকে একটা নাইট ক্লাবে খুঁজে পান। 3:06 বাবা ওই নাইট ক্লাবের সামনে গাড়িটা পার্ক করে রাখার সাথে সাথে লাফিয়ে নেমে গেলাম গাড়ি থেকে। প্রায় 20 মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর ভেতরে ঢোকার সুযোগ পেলাম আমি। ঢুকে চোখটা ধাঁধিয়ে গেল লাল নীল আলোয়। জোরে জোরে ডিস্কো গান বাজছে স্পিকারে। ঘামের গুমোট একটা গন্ধ।
নানা বয়সী ছেলে মেয়েতে ভর্তি জায়গাটা। আমি ভিড় ঠেলে কোনো মতে সামনে এগুতে লাগলাম। পুরো শরীরে ঠিক 6 ইঞ্চি কাপড় পরা এক মেয়ে এগিয়ে এসে আমার কানে কানে কিছু একটা বলল। যত তাড়াতাড়ি পারলাম সরে যেতে চাইলাম তার কাছ থেকে, কিন্তু আমার হাতটা ধরে ড্যান্স ফ্লোরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো সে। ঝটকা দিয়ে ছাড়িয়ে নিলাম হাতটা। একবার ভালো মতো তাকালাম তার দিকে। একেবারে খারাপ না দেখতে, ফিগারও সেই রকম, কিন্তু পর মুহূর্তে ডিটেকটিভ রের কথা মনে হতে ঝেড়ে ফেললাম মাথা থেকে মেয়েটাকে। রের সাথে কারোরই তুলনা চলে না। অবশেষে যখন বারের কাছে পৌঁছলাম তখন বাজে 3:34। রিকি সুলিভান কোথায়? চেঁচিয়ে জিজ্ঞেস করলাম বারের পেছনে যে লোকটা বসে আছে তাকে। সে পাত্তাই দিল না আমাকে। এই একই প্রশ্ন হয়তো আরও অনেকেই করেছে আজকে তাকে। $100 নোট বের করে বারের উপর রাখলাম। নোটটা পকেটে ঢোকাতে ঢোকাতে মাথা দিয়ে ডান দিকে একবার ইঙ্গিত করল শুধু। এরপর অন্য এক কাস্টমারের কাছে চলে গেল সে। ভিড় ঠেলে ভিআইপি টেবিলে পৌঁছতে আরও 4 মিনিট চলে গেল আমার। ওইদিকে একটা মোটা দড়ি দিয়ে আলাদা করে রাখা হয়েছে। 2 গাট্টা গোট্টা বডিগার্ড পাহারা দিচ্ছে সামনে। সুন্দর করে সাজানো 10টা টেবিলে বসে থাকা লোকজনদের মধ্যে অনেক সেলিব্রিটিকেও দেখতে পেলাম। 3 ফুটবল তারকা, 2 গায়ক, একজন নামকরা কমেডিয়ান, একজন সুপার মডেল, আর প্রেসিডেন্টের ছেলেও আছে তাদের মধ্যে। তারই বয়সী আরও 2 ছেলের সাথে বসে আছে সে, আর তাদের ঘিরে রেখেছে 8 সুন্দরী মেয়ে। একটা দামি সোফায় তারা সবাই। তাদের সামনে অন্তত কয়েক হাজার ডলারের মদের বোতল আর অন্য জিনিসপত্র রাখা। কালো স্যুট আর সানগ্লাস পরা অবস্থায় 3জনকে দেখতে পেলাম রিকির পেছনেই দাঁড়িয়ে আছে। সিক্রেট সার্ভিসের লোক হবে। তাদেরকে দেখে খুবই সাবধান বলে মনে হলো। গত 48 ঘন্টায় বোধহয় অনেক লোককে আটকাতে হয়েছে তাদের। আমি আরও সামনে এগোতেই ক্লাবের বডিগার্ড 2 আমাকে আটকে দিল। একজন আমার হাত দেখতে চাইল। ভিআইপি জোনে ঢোকার জন্য বিশেষ অনুমতি হিসেবে কবজিতে সবুজ রঙের একটা ব্যান্ড লাগাতে হয় ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে কিনে। এই মুহূর্তে আমার হাতেও আছে এটা। এটা ড্যান্স ফ্লোর থেকে $200 দিয়ে এক মেয়ের কাছ থেকে কিনেছি। সুন্দর মতো আমার হাতেও লেগে যায় ব্যান্ডটা। দড়িটা সরিয়ে আমাকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। আরও 4টা টেবিল পার হয়ে রিকি যেই টেবিলটায় আছে তার কাছে গেলাম। সাথে সাথে সিক্রেট সার্ভিসের 2 এসে আমার পথ আটকে দাঁড়ালো। কি খবর? জিজ্ঞেস করলাম আমি, যেন কত দিনের চেনা আমার। কিছুই বলল না ওরা। আমি একটু রিকের সাথে 2 মিনিট কথা বলতে চাই। একে অন্যের দিকে এবার তাকালো 2। ভাগো এখান থেকে। রিকি, এই বলে চেঁচিয়ে উঠলাম। ফিরেও তাকালো না ছেলেটা। সিক্রেট সার্ভিসের একজন আমাকে ধাক্কাতে শুরু করলো। আমি পকেট থেকে ঘড়িটা বের করে ছুঁড়ে মারলাম। রিকির পাশে যে মেয়েটা বসে আছে একদম তার কোলে গিয়ে পড়ল ওটা। ঘড়িটা হাতে নিতে নিতে আমার দিকে একবার তাকালো রিকি। আসতে দাও ওকে, সিক্রেট সার্ভিসের লোকটাকে বলল সে। এই মুহূর্তে ব্যাটা আমার হাতটা পেছনের দিকে মুড়িয়ে পিঠের সাথে ঠেস দিয়ে শক্ত করে ধরে রেখেছে। বললাম ছেলেটাকে আসতে দাও এখানে। এবার আগের চেয়ে আরও জোরে চেঁচিয়ে উঠল রিকি। আমি সিক্রেট সার্ভিসের লোকটার কাছ থেকে আমার হাত ছাড়িয়ে নিয়ে রিকি টেবিলের দিকে এগোতে লাগলাম। এরই মধ্যে তার টেবিলের অন্য সবাইকে চলে যেতে বলেছে সে। শুধু আমি, রিকি আর ঘড়িটা এখন টেবিলে। ওর থেকে 2 ফুট দূরে বসে পড়লাম। সামনে রাখা ভদকার বোতল থেকে একটু ভদকা একটা গ্লাসে ঢেলে নিয়ে চুমুক দিলাম। তুমি এটা কোথায় পেয়েছ? মুখ তুলে রিকির দিকে তাকালাম। রিকি সুলিভানের চোখটা অবিকল তার মায়ের মতো, আর বাকি সব দিক থেকেই বাবার সাথে মিল। যদিও গত কয়েক বছরে কয়েক কেজি ওজন কমেছে ওর, তবুও মোটার দিকেই দৈহিক গড়ন। এটা আমি পেয়েছি একটা দোকান থেকে, যেখানে জেসিকা এটা বিক্রি করে দিয়েছিল, বললাম তাকে। জবাবে নাক দিয়ে শুধু একটা আওয়াজ করল সে। কখন নিয়েছিল জেসিকা এটা? জবাব দেওয়ার আগে আরেকবার গ্লাসে ভদকা ঢেলে নিয়ে লম্বা একটা চুমুক দিল সে। প্রায় 2 মাস আগে। তুমি জানতে সে এটা নিয়ে গেছে? জানতাম, কিন্তু তাকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি। ভেবেছিলাম মেয়েটার কিছু টাকা দরকার ছিল খুব, আর সে শুধু এই একটা জিনিসই নেয়নি।
ওর সাথে তোমার কোথায় দেখা হয়েছিল? ক্যাম্পাসে, একটা কফি শপে। বলেছিল আমার সাথে কোন একটা ক্লাস যেন আছে। দেখে বুঝেছিলাম মিথ্যা কথা, কিন্তু পাত্তা দেইনি। কাঁধটা ঝাঁকিয়ে উত্তর দিল রিকি। আমার দেখা সবচেয়ে সুন্দর ফিগারের মেয়ে ছিল সে, আর চেহারাটাও দারুণ। এরপর রিকি আমাকে জিজ্ঞেস করলো আমি কে, কিন্তু আমি এড়িয়ে গেলাম প্রশ্নটা। তুমি কি খুন করেছো মেয়েটাকে? চোখটা বড় বড় হয়ে গেল রিকির। নিজেকে আর সামলে রাখতে পারল না, পানি গড়াতে লাগলো দুই গাল বেয়ে। না, নাক টানতে টানতে বলল সে। জেসিকাই একমাত্র মেয়ে যাকে মন থেকে ভালোবেসেছিলাম আমি। মেয়েটার সাথে যে তোমার বাবার যোগাযোগ ছিল এটা জানতে? না, অতীত নিয়ে কোনো কথাই বলতো না মেয়েটা, মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল। আমার সাথে বিছানায় সময় কাটাতেই পছন্দ করতো সে। অন্তত প্রথম দিকে এরকমই ছিল ব্যাপারটা। আমিও ভেবেছিলাম প্রেসিডেন্টের ছেলের সাথে ওঠা বসা আছে, তার এইটুকুতেই খুশি। কিন্তু পরে মনে হয়েছিল আসলে আমাকে পছন্দ করতে শুরু করেছে। এই বলে বোকার মতো একটা হাসি দিল সে, যেন সে নিজেই বিশ্বাস করতে পারেনি অমন একটা মেয়ে তাকে ভালোবাসবে। কখন ওর বাসায় গিয়েছিলে? না, আমি জানতামও না সে কোথায় থাকে। ডেভ অ্যান্ড জেরি, এ বলে সিক্রেট সার্ভিসের এজেন্ট দুজনের দিকে ইঙ্গিত করল সে। ওরাই আমাদের দেখা সাক্ষাতের সব ব্যবস্থা করে দিত। তোমাদের সম্পর্কটা ছিল কতদিনের? 3 মাস হবে। তুমি ওকে কি নামে চিনতে, কেলি না জেসিকা? প্রথম প্রথম তো কেলিই বলতাম, কিন্তু 6 সপ্তাহ পরে একদিন সে আমাকে বলে যে তাকে জেসি ডাকতে। জেসি? আর সে তোমাকে তার অতীত জীবনের কথা কিছুই বলেনি? এই যেমন সে তোমার বাবার নির্বাচনের ক্যাম্পেইনের সময় একজন ভলান্টিয়ার ছিল? না, একবারও না। তাহলে কি নিয়ে কথা হতো তোমাদের মাঝে? তেমন কিছু না, এই সিনেমা, গান, বই, এসব নিয়ে। সে কোন ক্লাব পছন্দ করত, কোন দলকে সাপোর্ট করত, এইসব টুকিটাকি বিষয়। আর সে তাস খেলতে পছন্দ করত অনেক। ঘন্টার পর ঘন্টা তাস খেলতাম আমরা। সে কি তোমার বাবার সম্পর্কে কিছু জিজ্ঞেস করেছিল? প্রথম প্রথম কিছু জিজ্ঞেস করেছিল, বাবা হিসেবে সে কেমন, আমাকে কেমন সময় দিত। কিন্তু রাজনীতি খুব অপছন্দ ছিল তার, তাই আর বেশি আলোচনা হয়নি। সে যে খুন হয়েছে এটা কিভাবে জানলে তুমি? জেরি এসে আমার আগের ফোনটা নিয়ে যায়, বলে কেলি নাকি খুন হয়েছে তার নিজের বাসাতেই। কিছুক্ষণ পরে একটা নতুন ফোন নিয়ে ফিরে আসে সে। এতক্ষণে জেসিকার কল লিস্টের ফোন নাম্বারটা বন্ধ থাকার রহস্য বুঝতে পারলাম। ওটা প্রেসিডেন্টের ফোন নাম্বার ছিল না, ছিল রিকির। তোমার কি মনে হয় জেসির টাকার এত দরকার ছিল কেন যে সে তোমার ঘড়িটা পর্যন্ত বেচে দেয়? জিজ্ঞেস করলাম। জানি না, সে কোনো চাকরি করতো না, কিন্তু মাস শেষে ভাড়ার টাকা যেন কিভাবে পেয়ে যেত। আমিও জিজ্ঞেস করিনি কখনো কিছু এ ব্যাপারে। জানি জিজ্ঞেস করাটা উচিত ছিল। তুমি ওকে পছন্দ করতে অনেক, তাই না? কিছুই বলল না রিকি। চোখ দেখেই যা দেখার বুঝে নিলাম, আসলেও ভালোবাসতো মেয়েটাকে। তোমার কি মনে হয় তোমার বাবাই খুন করেছে ওকে? এবারও কোনো উত্তর পেলাম না। তাও যা যা জানা দরকার তা প্রায় সবই জেনে নিয়েছি। আর আজকের মতো আমার সময়ও শেষ প্রায়। আস্তে করে একবার রিকির হাতে চাপ দিয়ে উঠে পড়লাম।